এসো কিছু পারিবারিক চ্যানেলে আজকে আপনারা শুনবেন পদ্ম আলমের একটি উপন্যাস অন্তমিল। আজ শোনাচ্ছি পর্ব 2। আপনারা যারা নতুন এই চ্যানেলে তারা কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে বেল আইকনটি ক্লিক করে নেবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিবেন। সমুদ্র একটা সাইকেল চেয়েছিল এবছরের জন্মদিনে। রোজ বিকেলে যখন ব্যাডমিন্টন খেলতে যায় নিচে, বাড়িওয়ালার নাতি ফাইয়াজ তার রঙিন সাইকেলের টুংটাং আওয়াজ তুলে বেরিয়ে যায় সামনে দিয়ে। ওসব র্যাকেট চালিয়ে বিকেল কাটানো নাকি এখন ওল্ড ফ্যাশন হয়ে গিয়েছে। তারা গোটা কয়েক বন্ধু মিলে সাইক্লিং করে সময় পার করে। সমুদ্র জেদ ধরেছে তারও চাই একটা 2 চাকার কালো রঙের হর্ন বাজানো সাইকেল। আয়েশা বেশ কয়েকবার না করে দিয়েছে, কিন্তু ছেলে কথা শুনছে না। যেই ছেলেকে না খাইয়ে দুবেলা ফেলে রাখলে মুখ ফুটে খাবার চায় না, তার এই বেশি রকমের জেদ দেখে আয়েশা অবাকই হলো কিছুটা। জাহিদ একটা পেইন্টিংয়ের জন্য অ্যাডভান্স কিছু পেমেন্ট নিয়ে একটা সাইকেল নিয়ে এসেছে কাল রাতে। সেকেন্ড হ্যান্ড হলেও জিনিসটা ভালো। সমুদ্র তখন ঘুমে। জাহিদ একটা সাদা কাপড়ে ঢেকে সাইকেলটাকে তাদের শোবার ঘরে লুকিয়ে রেখেছিল। আজ কেক কাটার ঠিক পরেই সমুদ্রের সাইকেল হাজির তার সামনে। সে কি গলা ফাটিয়ে চিৎকার সমুদ্রের, তার আনন্দ যেন থামছেই না। সারাদিন জ্বরের ঘরে বিছানায় পড়ে থাকা ছেলের জ্বর টর সব গায়েব। বারবার সাইকেলের হর্ন টিপছে আর খিলখিল করে হাসছে। মা, কি সুন্দর না হর্নের আওয়াজটা? হর্নে আঙুল চাপিয়ে প্রশ্ন করলো সমুদ্র। রয়ে যাওয়া কেক ফ্রিজে তুলে রাখতে রাখতে আয়েশা বলল, আমার কাছে তো একই রকমই মনে হচ্ছে সমুদ্র। আহা, শোনোই না মন দিয়ে। সমুদ্র আবার টুংটাং আওয়াজ তুলল সাইকেলে। বাবার চয়েস আছে, খুব খরচ হয়ে গেল না? আয়েশা কোনো জবাব না দিয়ে ছোট করে একটা নিঃশ্বাস ছাড়ল। 1 মাসে প্রচুর টাকা হাত থেকে বেরিয়ে গিয়েছে। বাড়ি ভাড়া বাড়ল 4,000। স্কুলের ফান্ডে বাধ্যতামূলকভাবে 2,000 টাকা দিতে হয়েছে। মাসের খরচ তো আছেই। রান্নাঘরে ঢুকলো আয়েশা। প্রতি রাতে নিয়ম করে ডিনারের পর 1 মগ কফি না খেলে জাহিদ ঘুমাতে পারে না। গ্যাস অন করে পানি চড়িয়ে সমুদ্রকে হাঁকলো, সমুদ্র, ঘুমোতে যাও, আজকে স্কুল কামাই হয়েছে, কালকে কিন্তু যেতেই হবে। নতুন প্রিন্সিপাল আসার পর স্কুলে খুব কড়াকড়ি শুরু হয়েছে। প্রতিদিনের অ্যাবসেন্ট লিস্ট কারণসহ তৈরি করে ভাইসের হাতে তুলে দিতে হয়। রোজ রোজ ছাত্রছাত্রীদের স্কুলে না আসার কারণ জিজ্ঞেস করতে করতে ক্লান্তি এসে যায় শরীরে। আর বাচ্চারাও যে প্রতিদিন নতুন নতুন গল্প ফাঁদে তাও টের পায় আয়েশা। তার ক্লাস 9Bটা তো আরও বজ্জাত। প্রতিদিন কাউকে না কাউকে নিয়ে কমপ্লেন আসছেই। কফিতে চিনি গুলতে গুলতে রান্নাঘর থেকে বেরিয়ে এলো আয়েশা। পাশের ঘর থেকে টিভির হালকা শব্দ আসছে। সমুদ্র ছেড়েছে বোধহয়। জাহিদ বসে আছে তার আঁকার ঘরে। এই ঘরে আয়েশা ছাড়া অন্য কারো প্রবেশ নিষিদ্ধ। ঘরের দরজাটা হালকা করে চাপানো। দরজার ওপাশে গেলেই নাকে ঠেকবে নানান দেশের নানান রঙের অজানা গন্ধ। কোনোটার গন্ধ পোড়া পোড়া, কোনোটার গন্ধ বেশ মিষ্টি, আবার কোনোটা থেকে ভেসে আসে তিতকুটে বাঁশ। চোখে পড়বে 4-5টা ক্যানভাস, প্রত্যেকটায় অসম্পূর্ণ কিছু চিত্রকলা অযত্নে অবহেলায় গা এলিয়ে পড়ে আছে। দিস্তা বাঁধা কাগজ, তুলি, ব্রাশ আর কৌটো খোলা রং। জাহিদের আঁকা শেষ হলে আয়েশা খুব যত্ন করে জিনিসগুলো গুছিয়ে রাখে। কটা দিন পার হলে আবার যেই সেই। ঘরে কেবল 2টো বসার টুল রাখা, একটা জাহিদের, অন্যটা আয়েশার। আয়েশা নিঃশব্দে দরজা ঠেলে ভেতরে ঢুকলো। জাহিদ মন দিয়ে কাগজের উপর পেন্সিল চালাচ্ছে। তার গহীন চোখ দুটো ডুবে আছে তাতে। মুখ ভর্তি জংলা দাড়ির ঠিক মাঝখানের ঠোঁটে একটা জ্বলন্ত সিগারেট ঝুলে আছে। সিগারেটের আগায় ছাই জমে আছে, এখনই সেখান থেকে পড়ে শরীরে ছ্যাঁকা লাগবে। আয়েশা কফির মগটা ছোট্ট টেবিলটার উপর রেখে হাত দিয়ে জাহিদের ঠোঁট থেকে সিগারেটটা নামিয়ে মেঝেতে ছাই ফেলল। এ ঘরে কোনো অ্যাশট্রে ঢুকতে দেয়নি জাহিদ। সে মন মতো ছাই ছড়িয়ে বেড়ায় ঘরের আনাচে কানাচে। ছাই ফেলে সিগারেটটা আবার জাহিদের ঠোঁটে গুজে দিল আয়েশা। জাহিদ একবারও ফিরল না তার দিকে, শুধু একবার পেন্সিলটা কেটে চোখা করে নিল। আয়েশা টুল টেনে তার পাশে বসে বলল, আমি কি চলে যাব? না, তুমি বসো।
এবার আঁকায় জোর পাবো। হাতড়ে হাতড়ে কফির মগটা নিয়ে তাতে চুমুক দিয়ে বলল জাহিদ, আজকে কি শুরু করলে? হাই তুলে খোলা চুলগুলোতে খোঁপা বাঁধল আয়েশা। এক মহিলার স্কেচ পোর্ট্রেট করে দিতে হবে। তার একটা ছবি দেখিয়েছে আমাকে, তারপর ফেরত নিয়ে নিয়েছে। এবার যদি এঁকে দিতে পারি তবেই বাকি টাকা। কাগজে চোখ রেখে জাহিদ উত্তর দিল। আয়েশা তার ঠোঁটের সিগারেটের ছাই ফেলে আবার তা মুখে গুজে দিল। বলল, মজার তো। ইজ শি ইন্টারেস্টেড ইন ইউ? এবার জাহিদ ফিরল আয়েশার দিকে। আয়েশার মুখ হাসি হাসি, পরনে একটা সি গ্রিন রঙের তাঁতের শাড়ি। সমুদ্রের কেক কাটার সময় যেটুকু প্রসাধনী ছিল মুখে তা ধুয়ে ফেলেছে। কেবল অভ্যেস মতো চোখে কাজল পড়া। আজ সারাদিন শরীরের ওপর দিয়ে বোধহয় বেশ ধকল গিয়েছে, কেমন ক্লান্ত দেখাচ্ছে। জাহিদ সিগারেটের ঠোঁট থেকে নামিয়ে বলল, তাকে তো আমি সরাসরি দেখিনি। তার ম্যানেজার এসেছিলেন আমার কাছে। গত মাসের এক্সিবিশনে আমার যে ছবিটা 20,000 টাকায় বিক্রি হলো, মহিলাই কিনে নিয়েছে। তবে মনে হচ্ছে ছবিটা মহিলার যৌবনকালে তোলা। আমার তো মনে হয় না মহিলা এতটা কম বয়স্কা হবে। আয়েশা গালে হাত ঠেকিয়ে বলল, মানে তোমাকে ইমপ্রেস করার পুরো প্রিপারেশন নিয়ে মাঠে নেমেছে মহিলা। জাহিদ মাথা নেড়ে হাসল। তার হাসিটা বড় ভালো লাগলো আয়েশার। বুড়ো এই মানুষটার হাসির মধ্যে কোথায় যেন একটা শিশু লুকিয়ে থাকে। জাহিদ কফিতে শেষ চুমুক দিয়ে বলল, তুমি কি জেলাস? প্রেমিক পুরুষকে নিয়ে জেলাস হয়ে বা লাভ কি বলো? বলেই আয়েশা উঠে দাঁড়ালো। তার ঘুম পাচ্ছে ভীষণ। জাহিদকে এখন তোলা যাবে না। এখনও চেহারার গড়নটাও ঠিকমতো কাগজে বসাতে পারেনি। এখন সব ভুল মনে থাকবে, কেবল কাগজ আর পেন্সিলে। বসে বসে কেবল জাহিদের চেহারাটা দেখে কাটানোর দিন কি এখন আর আছে? এমন কত সময় গিয়েছে। জাহিদ আঁকত আর আয়েশা কেবল ওর চোখের দিকে তাকিয়ে থাকতো। সকাল ছাড়িয়ে দুপুর হতো, দুপুরের তামাটে গন্ধ ছাড়িয়ে বিকেল গড়াতো। কখনো শীত শীত সন্ধ্যের বাতাসের ঝাপটা আয়েশাকে মনে করিয়ে দিত দিনটা শেষ হয়ে গেল। মনের অ্যালবাম ঘাঁটলে মাঝে মাঝে সত্যিই মনে হয় দিনগুলো সব হাত থেকে ফুরিয়ে গিয়েছে। আয়েশা কফি মগ হাতে ঘর থেকে বেরিয়ে এলো। দরজাটা বাইরে দিয়ে সন্তর্পণে টেনে দিল। এখনও ড্রয়িং রুমে লো ভলিউমে টিভি চলছে। সমুদ্র এখনও ঘুমায়নি। টেলিভিশনের প্রতি ওর অদম্য টান সেই ছোট্ট থেকেই। টিভির ভলিউম কানে না এলে গলা দিয়ে খাবার নামতো না তার। এখনও এমন হলে কি করে চলবে? দেখতে দেখতে ক্লাস 5-এ উঠে যাবে কমাস পর। তারপর কি এই অমনোযোগী মন এতটা পড়ার ধাক্কা সামলাতে পারবে? না। বসার ঘরে সমুদ্র নেই। টিভিতে লো ভলিউমে নিক চ্যানেল চলছে। সমুদ্র বোধহয় শোবার ঘরে। আয়েশা ঘরটা কোনোরকম ঠিকঠাক করে বাতি নিভিয়ে শোবার ঘরে এলো। সমুদ্র ঘুমায়নি এখনও। আয়েশার ভ্যানিটি ব্যাগ নাড়াচাড়া করছে খাটে বসে। তাদের এ ঘরটা ছোট। আয়েশা ইচ্ছে করেই বড় ঘরটা জাহিদকে দিয়েছে। খোলা ঘরে কাজ করে শান্তি পাওয়া যায়। তাছাড়া দক্ষিণ দিকের জানালাটাও ও ঘরের সাথে লাগোয়া। কারেন্ট চলে গেলে গরমে কষ্ট পেতে হয় না। স্বাধীনভাবে বাতাস খেলে বেড়ায় পুরো ঘরময়। এই ঘরের সাথে ছোট্ট একটা বারান্দা আছে ঠিকই, তবু যেন ঠিক মুক্ত নয়। জিনিস বেশি বলেই মনে হয় এমন লাগে। একটা বেশ বড় খাট, তার সাথে লাগোয়া সমুদ্রের পড়ার টেবিল। আয়েশার শখ করে বানানো দুপাল্লার কাঠের আলমারিটা খাটে ঠিক সরাসরি বসানো। একটা ছোট ড্রেসিং টেবিল, বইয়ের তাক, দুটো চেয়ার আর মেঝেতে ছড়ানো হারমোনিয়াম, তবলা, আসবাব বলতে এগুলো আছে এ ঘরে। শখের বসেই মাঝে মাঝে গলায় সুরের টান এসে যায় আয়েশার গলায়। সমুদ্র আজকাল মার পাশে বসে রেওয়াজ করতে চায়। এই ঘড়িটা আমার জন্য মা। আয়েশার ভ্যানিটি ব্যাগ থেকে একটা ঘড়ি বের করে দেখালো সমুদ্র। না, এটা পুষ্পিতার। আজ আমার সাথে বাড়ি ফিরেছে তো, রিকশায় ফেলে চলে গিয়েছিল। আয়েশা খাটে সমুদ্রের পাশে বসে বলল, তুমি বরং কালকে ওকে দিয়ে দিও, আমার ওদের সাথে ক্লাস নেই। আমি তো চিনি না, কাকে দেব? জন্মদিনে আয়েশার দেওয়া কমলা রঙের টি শার্টটা আলমারিতে রেখে ফের খাটে বসে জিজ্ঞাসা করলো সমুদ্র, চেনো? আমাদের বাড়িতে রোজ আসতো, পড়া বুঝে নিত একটা আপা, মনে নেই? সমুদ্রের গালে হাত বুলালো আয়েশা। ও হ্যাঁ, একটা মস্ত বড় গাড়িতে করে আসতো, ইয়া বড় মাথা ভর্তি চুল। বলি সমুদ্র কোমরে হাত দিয়ে পুষ্পিতার চুলের মাপ দেখালো।
ক্লাস 8-এ জেএসসি এক্সামের আগ দিয়ে রোজ বিজ্ঞান পড়তে পুষ্পিতা আয়েশার বাড়ি আসতো। বাড়িতে বলে ঠিক আসা নয়, তার বাবা যদি শুনে এত এত প্রাইভেট পড়ার পর পুষ্পিতার এখনও সিলেবাসের কিছু শেষ হয়নি, তবে নাকি তুলকালাম লাগিয়ে দেবে। তাই রোজ বিকেলে বন্ধুর বাড়িতে গ্রুপ স্টাডি করার কথা বলে এখানে চলে আসতো। আয়েশা মাত্র 1 মাস খেটে পুষ্পিতার পুরো বিজ্ঞান সিলেবাস কমপ্লিট করে দেয়। সেই থেকেই পুষ্পিতাকে চেনা হয় আয়েশার। মেয়েটার মধ্যে কেমন যেন একটা মায়া আছে, কোনো কিছুতেই না করা যায় না। হ্যাঁ, সেই আপা, তুমি কালকে গিয়ে আপার হাতে ঘড়িটা দিয়ে আসবে, কেমন? আয়েশা সমুদ্রকে বিছানায় শুয়ে দিল। সমুদ্র ঘাড় নেড়ে তার কথায় সায় দিল। বাতি নিভিয়ে দিলে সমুদ্রের বুকটা সারা রাত ছমছম করে। তাদের ঘরের জানালার পাশে একটা মস্ত বড় নারিকেল গাছ আছে। সেটার ছায়া হেলে দুলে পাশের দালানটার গায়ে পড়ে। সমুদ্র হাত দিয়ে চোখ ঢেকে ফেলে। মায়েরারও কাজ ঘেঁষে শোয়, তবে সাহস একটা থাকে বুকের মধ্যে। বাবা পাশের ঘরেই জেগে আছে। মাঝে মাঝে ঠুকঠুক আওয়াজে বাবার অস্তিত্ব বোঝা যায়। সমুদ্রের মাঝে মাঝে ইচ্ছা করে বাবার পাশে গিয়ে বসে থাকতে, কিন্তু ও ঘরে মা ছাড়া আর কারো ঢোকা বারণ। সে কথা বাবা তাকে খুব স্পষ্ট করেই জানিয়ে দিয়েছে। সে চোখ বুজে ভাবে, বাবা কি আঁকছে? পোর্ট্রেট নাকি ল্যান্ডস্কেপ, নাকি কেবল কাগজে রং ঢেলে ব্রাশ চালাচ্ছে, যেমনটা সমুদ্র নিজেই মাঝে মাঝে করে। মা পাশ ফিরে ঘুমাচ্ছে। এ মাসে স্কুলে মিড টার্ম, হাফ ইয়ারলি সহ আরও নানান ঝামেলায় মা হাঁপিয়ে উঠেছে। সমুদ্র মাকে বিরক্ত করে না। ছুটির পরে ওয়েটিং রুমে 1.5-2 ঘন্টা অপেক্ষা করে মশার কামড় খায় বসে বসে। মাঝে মাঝে খিদেও পেট মোচড় দিয়ে ওঠে। তখন পকেটে থাকা 10-20 টাকা দিয়ে ক্যান্টিন থেকে কিছু একটা কিনে খায়। মাঝে মাঝে বাবা স্কুলে চলে যায় তাকে আর মাকে চমকে দিতে। সেদিন তারা রিকশা চড়ে না, দুপুরের বাইরে খাওয়া দাওয়া সেরে সিএনজি করে বাড়ি ফেরে। এমন দিনগুলো সমুদ্রের খুব প্রিয়। শীত পার হলে আজকাল যেমন বসন্তই চোখে পড়ে না, তার আগেই গরম হানা দেয়, ঠিক সেই বসন্তের মতো দিনগুলো ম্যাজিকের মতো আসে, আবার চলে যায়। বাইরে আবার বাতাস ছেড়েছে, বৃষ্টি নামবে এখনই। জানালার পর্দা শব্দ করে উঠছে, মেঘের হাঁক ডাকও কানে আসছে হালকা। সমুদ্রের ভীষণ শীত শীত করছে। পায়ের কাছেই সেলাই করা কাঁথা গুটিয়ে রাখা, কিন্তু উঠে সেটা গায়ে দেওয়ার সাহস হচ্ছে না। নারিকেল গাছের পাতাটা কেমন বাতাসের ধাক্কায় শব্দ করে দুলছে। সমুদ্র হাত পা গুটিয়ে নিল। বাবার ঘরের জানালার কপাট বন্ধ করার আওয়াজ পাওয়া গেল। গত সপ্তাহের টানা বৃষ্টিতে বাবার 3টে ছবি নষ্ট হয়ে গেল। বাবা সারা রাত জানালা খুলে বসেছিল। সকালবেলা মা ভীষণ বকাবকি করলো। এবার বোধহয় একটু টনক নড়ল। বৃষ্টি আরম্ভ হতেই সমুদ্র আরও গুটিয়ে নিল নিজেকে। মাকে ডাকতেও সাহস হচ্ছে না। সারাদিনে এইটুকু তো বিশ্রামই বেচারির। সমুদ্র চোখ বুজে পড়ে রইল। মাথার উপর জোরে জোরে ঘোরা ফ্যানটা হঠাৎ বন্ধ হয়ে গেল। মা উঠেছে ঘুম থেকে, কাঁথাটা খুলে সমুদ্রের গায়ে মেলে দিল। সমুদ্র তবু চোখ বুজে রইল। মা তার কাছ ঘেঁষে শুয়ে কপালে একটা চুমু দিল। সমুদ্র 2 হাতে মাকে জড়িয়ে নিল। বাইরের বৃষ্টি ঝমঝম শব্দ, বজ্রপাত হলো বেশ জোরে জোরে। সমুদ্র মায়ের বুকে মাথা গুজে শুয়ে আছে। তার একটু ভয় লাগছে না। চোখ ভাসিয়ে কান্না পাচ্ছে। মা ছাড়া মানুষ বাঁচে কিভাবে? ফারুক চাচা রোজকার মতো গাড়িতে ফুল ভলিউমে রেডিও চালিয়ে দিল। ঘড়িতে সময় এখন সকাল 7:15। বাইরের আকাশে ঝকঝকে রোদ, বাতাসের ধুলোয় ছড়াছড়ি। এসিটা খানিক কমিয়ে দিতে বললেন নিজাম সাহেব। তার ঠান্ডায় অ্যালার্জির মতো আছে। আজ পুষ্পিতার সাথে গাড়ি করে বাবা আর আপা বেরিয়েছে। বাবা ফারুক চাচার পাশে বসেছে আর আপা তার পাশে। ওকে স্কুলে নামিয়ে নীরু যাবে ভার্সিটিতে, আর বাবা ওইদিকেই কোনো একটা মিটিংয়ে আছে ক্লায়েন্টের সাথে। সকালের নিষ্পাপ সূর্যটা তাদের গাড়ির সাথে সাথে চলছে। মাঝে মাঝে বড় বড় দালানগুলোর আড়ালে ঢেকে যাচ্ছে, আবার মুহূর্তে মাথা বের করে ফিক করে হেসে দিচ্ছে। গাড়ির ভারী কাঁচ পুরাটা উঠানো, এমন পুষ্পিতার একদমই পছন্দ না। আপা আবার এসি ছাড়া দুদণ্ড টিকতে পারে না। পুষ্পিতা, তোমার পড়াশোনা কেমন যাচ্ছে? ভালো বাবা।
নিজাম সাহেবের প্রশ্নে পুষ্পিতা কোলে রাখা হিমু সমগ্রতে চোখে রেখে উত্তর দিল, কয়দিন আগে তোমার কি একটা এক্সাম গেল না, রেজাল্ট বেরিয়েছে? পুষ্পিতার চেষ্টা পেয়ে গেল। বাবাকে বলা হয়নি, মাত্র 2 মার্কসের জন্য মিড টার্মে ফিজিক্সে পাশ করেনি। আপাকে গোপনে জানিয়ে রেখেছে। আপা খানিকক্ষণ বকাবকি করলেও পরে শান্ত হয়ে গিয়েছে, কিন্তু বাবাকে সামলানো বেশ কঠিন। পুষ্পিতা চোখ ঘুরিয়ে একবার আপাকে দেখে নিল। নীরু এক মনে মোবাইল স্ক্রিন স্ক্রল করে যাচ্ছে। উফ, কি যন্ত্রণা! কি হলো, উত্তর দিচ্ছ না কেন? বাবা চোখের সামনে মেলে ধরা পত্রিকায় চোখ রেখে আবার জিজ্ঞাসা করলেন। করেছে বাবা, খারাপ করেনি, নীরু ফোনে চোখ রেখেই বলে উঠল। পুষ্পিতা যেন হাঁফ ছেড়ে বাঁচল। যাক, এ যাত্রা আবার বাঁচিয়ে দিল। এমন ঢিলাঢালাভাবে স্টাডি থাকলে কীভাবে হবে? আপাকে দেখেছো তুমি, কি কনসেন্ট্রেশন ছিল ছোট থেকেই পড়াশোনায়। হয়েছ তো একদম। নিজাম সাহেব ভারী গলায় বকাবকি করছেন। পুষ্পিতার সেদিকে খেয়াল নেই। সে হিমুতে ডুব মেরেছে, তার বড় ভালো লাগে। কেমন নিজেই নিজের রাজা হয়ে হিমু দিন কাটায়। সূর্যের মাখা মাখা আলো গায়ে লাগাতে ইচ্ছে হলে মাঝ রাস্তায় আকাশ মাথায় নিয়ে দাঁড়িয়ে থাকে। জ্যোৎস্নার আভা সারা শরীরে মাখায় মন মতো। কোনো নিয়ম নেই, যুক্তি নেই, সময়ের হিসেব নেই। জীবনটা যদি সত্যি এমন হতো, খুব কি মন্দ হতো? কি হলো, আমার কথা কানে যাচ্ছে না? হাতে ওটা কি? নিজাম সাহেব চোখ পেছনে ঘোরালেন। গল্পের বই বাবা, পুষ্পিতা মিয়ে যাওয়া গলায় বলল। কে কিনে দেয় এসব? পুষ্পিতা চুপ করে রইল। তার গল্পের বইয়ের খরিদ্দার যে জুবায়ের ভাই, সে কথা বাবা জানে না। হিসাব মিলাতে গেলে পুষ্পিতার জীবনের অনেক কিছু তার বাবা জানে না। বাবা জানে অফিসের ফাইলপত্র, জানে ক্লায়েন্টকে খুশি রাখার কৌশল, জানে মাসের হিসাব, জানে শেয়ার মার্কেট কতটা উঠলো আর নামলো। জুবায়ের ভাই যতবার পুষ্পিতাদের বাড়িমুখো হয়, ততবার হাতে করে পুষ্পিতার লিস্ট করে দেওয়া বইগুলো হাতে করে নিয়ে আসে। পুষ্পিতাকে জুবায়ের কোনো কিছুতে না করে না। এসব পড়ে লাভ কি হয়? জেনারেল নলেজ বাড়ে একটু? একটা মানুষের ইনিয়ে বিনিয়ে বানোয়াট কথাবার্তা লেখা, যত সব ইডিয়েট কাজকর্ম। খবরের কাগজের পাতা উল্টাতে উল্টাতে নিজাম সাহেব বললেন। পুষ্পিতা বাইরে তাকালো। গাড়ির ভারী কাঁচে সূর্যের আলো বাড়ি খাচ্ছে তেড়েছাভাবে। এদিকে রাস্তাগুলো ভীষণ ভাঙাচোরা, দালানগুলো গর্বের সাথে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে থাকে। আকাশ দেখা যায় না মন মতো। দুদিকে বড় বড় যেই গাছগুলো খানিক অক্সিজেন দিত, সেগুলোর কেটে ফেলার নির্জীব শরীরগুলো রাস্তার দুধারে পড়ে আছে এলিয়ে। গাড়ি হেলে দুলে চলছে। তাদের গাড়ির সামনে দিয়েই সাহসী মানুষগুলো দৌড়ে দৌড়ে রাস্তা পার হচ্ছে। পুষ্পিতার দু চোখে শহরের আনাচে কানাচে জমে থাকা স্বপ্নগুলো খুব করে ধরা দেয়। এই যে, তুমি পুষ্পিতা আপা না? পুষ্পিতার গাড়ি ওকে নামিয়ে দিয়ে চলে গেল মিনিট 10 আগে। ক্লাস শুরু হবে 7:45-এ। এখনও হাতে কয়েক মিনিট সময় আছে। পুষ্পিতা আনাড়িভাবে সকালের আলো গায়ে লাগাতে লাগাতে স্কুলের ভেতর যাচ্ছে। মেইন গেটটা বন্ধ হয়ে গেল এইমাত্র। এবার লেট ফি আদায়ের পালা। কাঁধের ব্যাগটা আজকে বড্ড ভারী। স্কুল শেষে ল্যাব ক্লাস, সেখান থেকে দুটো টিউশনি সেরে বাড়ি ফিরতে হবে। বড্ড ক্লান্ত লাগে আজকাল। হঠাৎ পেছন থেকে আসা আওয়াজে ঘুরে তাকালো পুষ্পিতা। একটা বাচ্চা ছেলে উদ্বিগ্ন মুখে তাকিয়ে আছে। এ স্কুলেই পড়ে বোধহয়। কোথায় যেন দেখেছে এর আগে ছেলেটাকে। পুষ্পিতা গুটি গুটি পায়ে এগিয়ে গেল। হ্যাঁ, আমি পুষ্পিতা। কোনো দরকার? দেখলে, তোমার ইয়া বড় বড় চুলগুলো দেখে বুঝে গেলাম কেমন। আমি সমুদ্র, আয়েশা মিসের ছেলে। সমুদ্র ফিক করে হেসে উত্তর দিল। পুষ্পিতা আর সমুদ্র রোদ গড়ানো করিডোরটার দিয়ে পা মিলিয়ে হেঁটে ক্লাসের দিকে যাচ্ছে। আয়েশা মিসের ছেলে হঠাৎ পুষ্পিতার কাছে কেন, তা পুষ্পিতার মাথায় কিছুতেই খেলল না। ওহ আচ্ছা, মিস পাঠিয়েছে কোনো কাজে? হ্যাঁ, এটা কালকে রিকশায় ফেলে এসেছো। সমুদ্র তার পকেট থেকে পুষ্পিতার ব্র্যান্ডেড ঘড়িটা বের করে এগিয়ে দিল। পুষ্পিতা ঘড়িটা নিয়ে কবজিতে জড়িয়ে নিয়ে বলল, ইস, দেখলে, মাথা থেকে একদম বেরিয়ে গিয়েছিল। থ্যাংক ইউ। সমুদ্র কোনো উত্তর না দিয়ে হাসি মুখে চলে গেল।
ছেলেটার সাথে এর আগে দু একবার দেখা হয়েছিল আয়েশা মিসের বাসায়। চেহারা চিনতে পুষ্পিতার স্মৃতি সবসময় বড় বেইমানি করে। সমুদ্রের সাথে কোনো একদিন বসে আড্ডা দিতে দিতে চা পাকোড়া খেলো পুষ্পিতা, অথচ আজ বেমালুল ভুলেই গেল। চিনতেই পারল না একদম। কাঁধে ব্যাগ চাপিয়ে ধীর পায়ে ক্লাসের দিকে এগিয়ে গেল। তাদের স্কুল বিল্ডিংটা খুব পুরানো, দেয়ালগুলোতে জায়গায় জায়গায় সিমেন্টের চাকা উঠে গিয়েছে। টানা বারান্দাটা মোজাইক করা মেঝেতে লাগোয়া আম গাছের ঝরা পাতাগুলো গড়াচ্ছে হেয়ালি বাতাসের দোলায়। কপালের উপর উড়ে আসা ছোট চুলগুলো সরিয়ে বারান্দার রেলিংয়ে হাত রেখে দাঁড়ালো পুষ্পিতা। তার ভাবতে বড় অবাক লাগে, দেখতে দেখতে কেমন পেরিয়ে গেল ৯টা বছর এই প্রাঙ্গণে হেসে খেলে। নীল রঙের কাঁচ টানা লাইব্রেরি ঘরে বসে নতুন বইয়ের গন্ধ শোকা, ঘুম ঘুম ক্লাসরুম থেকে চোখ সরিয়ে তেতলার জানালা দিকে বাইরে তাকিয়ে সামনের বাড়ির উঠোনে খেলে বেড়ানো পায়রাগুলোর বাকুম বাকুম ডাক শোনা, কাঠের বেঞ্চিগুলোতে নিজেদের নাম লিখে ভরিয়ে ফেলা, কাটাকুটি খেলে ব্যাক বেঞ্চে বসে মারামারি বাঁধানো, ক্লাস বাঙ্ক করে ছাদের চিলে কোঠায় গা ঢেকে দেওয়া, পরীক্ষা শুরু হওয়ার আগে প্রতিটা সেকেন্ডের হিসাব রাখা, বৃষ্টির দিনে জানালার ধারে বসে ইচ্ছে করে ধেয়ে আসা ছাঁট সহ্য করা, আরও কত কী। কী রে, ক্লাসে যাবি না? আনিকা কখন ওর পাশে এসে দাঁড়িয়েছে খেয়ালই করেনি পুষ্পিতা। স্যার চলে এসেছে? না, ব্যাটা আজকে নিজেই অ্যাবসেন্ট। ভালোই হলো বল, হাফ অ্যান আওয়ারের একটা ব্রেক পেয়ে গেলাম। বাবা তো আজকে প্রায় ধরেই ফেলেছিল আমাকে, জানিস। মিড টার্মের রেজাল্ট নিয়ে জেরা করছিল। পুষ্পিতা আতঙ্ক ভরা গলায় বলল। ধুর, ওসব মিড টার্ম নিয়ে আর গেঁজিয়ে লাভ আছে? আনিকা পুষ্পিতাকে সাথে নিয়ে লেডিস রুমের দিকে এগোতে এগোতে বলল। মার্কস তো তোর ফাইনালে অ্যাড হচ্ছে না, একটা শো অফ এক্সাম ছিল জাস্ট। আমাকে দেখ, ছোট থেকে বিশেষ বিবেচনায় প্রতি ক্লাস পার হচ্ছি, করিসনি তো ফেল কোনো দিনের আগে, তাই একটু নার্ভাস লাগছে। বেসিনের পানি মুখে ঝাপটে বলল আনিকা। আনিকা পুষ্পিতার সবচেয়ে পুরনো বন্ধু। সেই যে খাতায় কাঠ পেন্সিল ঘোরানোর দিনগুলো থেকে তারা দুজন দুজনের হাত ধরেছে, আজও ছাড়েনি। অনেক আলাদা তারা। আনিকার ভালো লাগে পাড়া দাপিয়ে ঘুরে বেড়ানো। পুষ্পিতা নিজের ঘর ছেড়ে বেরোতেই ইচ্ছা করে না। পিকনিকের চাঁদা তোলা, অ্যানুয়াল ফাংশন অর্গানাইজ করা, স্পোর্টস ডেতে সকাল সকাল গ্রাউন্ড তদারকি করা, সব কিছুতে মাথা পেতে দায়িত্ব নেয় আনিকা। পুষ্পিতা কেমন যেন গা ছাড়া হয়ে চলে, তবু তারা বন্ধু, এক মন এক প্রাণ যাকে বলে। পুষ্পিতা এতটুকু বিশ্বাস রাখে চেনা চেনা সব মুখগুলো একদিন তার হাত ছাড়িয়ে নিলেও আনিকা তাকে ফেলে যাবে না কোনো দিন, যেতেই পারে না। পায়রা কোথায় রে? আয়নায় দেখে বেনুনিতে বাঁধা ফিতেটা আরও শক্ত করে জিজ্ঞাসা করলো পুষ্পিতা। প্রেম করি কি এত কুল পাওয়া যায় রে পাগল? আধ ঘন্টার ব্রেক পেয়েছে, দেখ গিয়ে ঠিক ক্লাস 10-এর সামনে ঘুরঘুর করছে। সাকিব ভাইকে তো কালকেও দেখলাম, একটা কফি শপে ঢুকলো, সাথে আরেকটা মেয়ে। পুষ্পিতা গলাটা খানিক নামিয়ে বলল। আনিকা গলা জড়িয়ে হাসলো কিছুক্ষণ, তারপর লেডিস রুম থেকে বেরিয়ে ক্লাসমুখী হয়ে বলল, তুই একদিন একটা মেয়ের সাথে দেখেছিস? আমি ভ্যারাইটি পাবলিক দেখি, একজনকে নিয়ে পাপাইস, একজন মানিক, সেদিন নর্থ এন্ডেও দেখেছি। পায়রাকে বলিসনি সে কথা? ক্লাসে ঢুকে পাশাপাশি বেঞ্চে বসলো দুজন। বলিনি আবার, এ বয়সে প্রেমে বাইরের মানুষের সাজেশন গায়ে আগুন লাগে। আমাকে ভালো খারাপ আরও 4টা কথা শুনিয়ে দিল। পুষ্পিতার ঠোঁটে গাঢ় হাসি রেখা দেখা দিল, চোখ দুটো চকচকে। আনিকা চোখ ঘোরালো সন্দেহ ভরা দৃষ্টিতে। কী রে, এত হাসি কিসের? তুই কিছু হাইড করছিস না তো? ধুর, আমি কি লুকাবো, কিছু না। প্রথম পিরিয়ডের বেল কর্কশ শব্দে বেজে গেল। বাইরের ইলেকট্রিক তারটার উপর সারি বাঁধা চড়ি বসে কিচিরমিচির করছে। আকাশ জোড়া ফকফকে সাদা মেঘ। সাইকেল রিকশার টুংটাং আওয়াজও জোরালোভাবে ভাসে। একটা বিশাল হল ঘরের পেছনের বেঞ্চে বসে দুটো প্রাণ আশেপাশের এ সকল ব্যস্ততার পাশ কাটিয়ে নিজেকে উজাড় করে দিচ্ছে একে অপরের সামনে। তারা বন্ধু, প্রাণের বন্ধু। আজকে ঠিক 2টোর দিকে 25 মার্কের একটা পরীক্ষা আছে নীরুর। বলা নেই কওয়া নেই, হঠাৎ নোটিশ এসে গেল। কোনো মানে হয়?
ভার্সিটির পেছনের দিকের ভাঙা বারান্দায় তিতকুটে রোদ পিঠে লাগিয়ে নোটস আওড়াচ্ছে নীরু। সকালে আজকে ব্রেকফাস্টও করা হয়নি। ভেবেছিল ক্যান্টিন থেকে চা সিঙ্গারা খেয়ে নেবে, এখন ইচ্ছে করছে না, খিদা মরে গিয়েছে। এদিকটা নির্জন, যানবাহনের তেমন কোলাহল পৌঁছায় না, কার্বন মাখা বাতাস বয় না। প্রচুর সবুজ এদিকে, কাঁঠাল, সজনে, হিজল, জারুল সহ কত রকমের গাছ ছেয়ে আছে পুরো এরিয়াটায়। ছেলেমেয়েরাও কম হানা দেয় এপাশে। ওই ক্যান্টিন মিউজিক রুমেই তাদের আড্ডা বসে। মাঝে মাঝে জোড়ায় জোড়ায় গাছের নিচগুলোতে ভিড় জমায়, শুধু ওই প্রয়োজনের সময়টুকুনি। নীরু প্রায় এসে এদিকটায় বসে, কেমন মুক্ত, শান্ত আর খানিকটা স্বস্তি। 12টা বেজে গেল মিনিট 15 আগেই। রোদটা চড়ে উঠেছে, পোড়া পোড়া ভাব প্রকৃতিতে। একটা অচেনা পাখি বারান্দার ভাঙা রেলিংয়ে বসে চারপাশে চোখ বুলাচ্ছে নিজের মতো করে। নীরুর ব্যাগে রাখা ফোনটা নিজের অস্তিত্বের জানান দিয়ে বেজে উঠল। হ্যালো হ্যালো নীরু, আমি জুবায়ের। নীরু কান থেকে ফোন নামিয়ে স্ক্রিনে একবার চোখ বুলিয়ে ফের কানে চাপালো। এটা কার নাম্বার? তুমি নতুন নাম্বার নিলে কবে? সে এক মস্ত বড় গল্প। তুমি ফ্রি আছো এখন? আমি তোমার এরিয়াতেই আছি। আমি ঠিক 2টোর আগ পর্যন্ত ফ্রি, এরপর একটা এক্সাম আছে। তোমার সেই পার্সোনাল জায়গাটায় বসে পড়ছো, তাই তো? ওয়েট, আসছি আমি। নীরু লাইন কেটে ফের নোট চোখ ফেরালো। জুবাইর নিজাম সাহেবের খুব কাছের বন্ধুর ছেলে। ছোট থাকতেই বাবা মারা যায় ট্রেনে কাটা পড়ে। জুবাইরকে নিয়ে তার মা ফরিদা বেগম বড় বেশি দিশাহারা হয়ে পড়ে। কোনো রকম সঞ্চয় রেখে যেতে পারেননি তার বাবা। একমাত্র ছেলেকে অমন হেলাফেলা করে বড় করতেও মন টানছিল না ফরিদার। নিজাম সাহেব তখন ভীষণ সাপোর্ট দিয়ে যান এই মা ছেলেকে। জুবাইরের স্কুল ফি, টিউশন ফি, বাড়ি ভাড়া শোধ সব কিছু একা ফরিদার ছোটোখাটো চাকরির স্যালারির টাকায় পোষাতো না। নিজাম সাহেব একটা ফিক্সড খরচ প্রতি মাসে ফরিদার অ্যাকাউন্টে পাঠিয়ে দিতেন নিয়ম করে। পড়াশোনা সেরে জুবাইর এখন চাকরি খুঁজে বেড়ায়। ফরিদা বেগমের 2টো চোখই অ্যালার্জিতে প্রায় নষ্ট হয়ে গেছে। আপচা হাপচা করে জীবন দেখেন তিনি। আর একটা কথা, নীরু বড় বেহায়ার মতো জুবাইরকে নিয়ে ভাবে সারাদিন। হয়তো জুবাইরও। নাও ধরো। জুবাইর চুপি চুপি পেছনে দাঁড়িয়ে একটা ব্রাউন প্যাকেট এগিয়ে দিল নীরুর হাতে। এসেও পড়লে এর মধ্যে। জুবাইরকে দেখে খানিক অবাক হলেও চেহারায় সেটা আনতে দিল না নীরু। জুবাইর আজকে পরেছে একটা কাঠ রঙের ঢিলে শার্ট, নিচে একটা ঢিলে জিন্স, পায়ে সেই 2 ফিতের চটি জুতো, আর কবজিতে বেশ বড় একটা ঘড়ি। এলোমেলো চুল, বড় বড় চোখ, উজ্জ্বল শ্যামলা গায়ের রং, কোনো কিছুতেই বদল আসে না ছেলেটার। ব্রাউন প্যাকেটটা ওর হাত থেকে নিয়ে নীরু প্রশ্ন করলো, এটা কি? এটা চিকেন স্যান্ডউইচ। পরীক্ষার কথা শুনলে তো খাওয়ার কথা মনেই থাকে না তোমার। ব্রেকফাস্ট করোনি নিশ্চয়ই। বলতে বলতে ভাঙা রেলিংটায় পা এলিয়ে বসলো জুবাইর। নীরু কিছু না বলে স্যান্ডউইচে কামড় দিল, তারপর চোখ উঠিয়ে বলল, নাম্বার চেঞ্জ হলো কিভাবে? ও হ্যাঁ, সেটা বলতেই তো আসা। লং স্টোরি মাই ফ্রেন্ড। সিলেট যাওয়ার সময় বাসের মধ্যে এক মহিলার ব্যাগ হাইজ্যাক হলো। কেউ এগিয়ে যায় না মহিলাকে হেল্প করতে। মহিলা সে কি চিৎকার! তুমি তো জানো এমন সিচুয়েশনে আমি হাত গুটিয়ে বসে থাকতে পারি না। গেলাম, মহিলার ব্যাগ পাইয়ে দিলাম, ভুলে সিটে মোবাইলটা ফেলে চলে গিয়েছিলাম আর কি। ফিরে এসে দেখি ফোন হাওয়া। নিরুপাস ফিরে হাসি আড়াল চেষ্টা করলো। জুবাইরের মুখ ঘুরিয়ে সেটা দেখার চেষ্টা করলো। এখানে হাসির কি হলো? আমাকে ইমপ্রেস করাটা কবে ছাড়বে? বললেই হতো ফোন ফেলে বাস থেকে নেমেছো, এসে আর পাওনি। নীরু এবার হেসে উত্তর দিল, মানে কি, আমি এতক্ষণ বানিয়ে বানিয়ে কথা বললাম? ঠোঁটের ফাঁক থেকে সিগারেট নামিয়ে বড় বড় চোখ দিয়ে জিজ্ঞাসা করলো জুবাইর। তারপর বাইরে তাকিয়ে অভিমানী কণ্ঠে বলল, ট্রাস্ট না করলে আমারই বা কী করার আছে বলো? আচ্ছা হয়েছে, এখন এত ঢং করা লাগবে না, ফের ওদিকে। ফিরলাম। জুবাইর হাসি মুখে নীরুর দিকতে ফিরে আবার প্রশ্ন করল, পুষ্প কেমন আছে? অনেক দিন যাওয়া হয় না তোমাদের বাড়িতে। ভাবছি ওর স্কুলে গিয়ে একদিন ওকে চমকে দেব। নীরু যেন হঠাৎ আনমনা হয়ে গেল। ঠোঁটের ওপর উড়ে আসা এতক্ষণে হাসিটা কেমন পালিয়ে গেল। বাইরের বিশাল কাঁঠাল গাছটার তলে যে রুক্ষ পাতাগুলো পড়ে আছে তাতে চোখ আটকে বলল, যেভাবে আমাকে চমকে দাও মাঝে মাঝে, খানিকটা ওরকমই।
ওর কাছে তো আর ফোন নেই। ধরো ছুটির সময় এক গাদা ফুল নিয়ে ওর স্কুল গেটে দাঁড়িয়ে রইলাম, কেমন সারপ্রাইজড হবে বলো? খুব সারপ্রাইজড হবে। এখন সে কথা রাখো, তোমার জবের কি হলো তাই বলো। হয়নি। 50,000 ঘুষ চেয়েছে, আমার পক্ষে সেটা সম্ভব না। তুমিও জানো আমিও জানি সে কথা। জুবাইর সিগারেটের আগায় জমে থাকা থাকা ছাই আঙুলের টোকায় বাইরে ফেলে বলল, বাবাকে বলে দেখি। না আঙ্কেল অনেক করেছে, এখন আর না, বাদ দাও। উঠে দাঁড়ালো জুবাইর, সিগারেটটা ফেলে শার্ট প্যান্টে হাত ছেড়ে বলল, কি এক্সাম আজকে? অর্গানিক কেমিস্ট্রি, নীরু হালকা গলায় বলল। দেখি নোটস দাও, ধরে দেখি কি কি পড়লে এতক্ষণ। লাগবে না, তুমি এখন যাও। লিটারেচারের স্টুডেন্ট হয়ে এসব বুঝবে না তুমি। কি বুঝবো না? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, কি ভুল হচ্ছে? কোমরে হাত রেখে বলল জুবাইর। তুমি যাও তো। হাতে থাকা কাগজ দিয়ে জুবাইয়ের পিঠে মেরে বলল নীরু। চলে যাবো সত্যি? হ্যাঁ যাও, নীরু হেসে বলল। আচ্ছা টাটা। হাত নেড়ে জুবাইর চলে গেল। একবারও পেছন ঘুরে দেখল না। নীরু একদৃষ্টিতে তাকিয়ে আছে জুবাইরের চলে যাওয়ার দিকে। বাইরের ঝকঝকে আকাশে আবার গুটি গুটি পায়ে মেঘ জমেছে। বাতাসের তোড়ে ধুলো উঠছে চারিধারে। মন খারাপ করে দাও বাতাস। আকাশ আবার কাঁদবে এখন। জুবাইর ভিজে যাবে না তো? আজকে আমাদের এখানে একদম বৃষ্টি ছিল না। পুরোটা দিন ভীষণ শুকনো খটখটে। এতদিন বর্ষা বাদলের ওপর খুব বিরক্ত হলেও আজকে কেন যেন আমার ঘরের বারান্দায় ঝমঝম করে নামা বৃষ্টিটাকে খুব মিস করছিলাম। টেবিলে রাখা নাইমের ল্যাপটপটা থেকে মেইল আসার শব্দ টুং করে বেজে উঠল। নাইম ল্যাম্পের আলোয় বসে তার আঁকার খাতায় পেন্সিল চালাচ্ছিল। আজকাল খুব স্কেচ করছে নাইম, রং ধরতে আলসেমি লাগে। শাহিন বারান্দায় আলো জ্বালিয়ে পড়ছে। সারা ঘরে কেমন একটা আবছা অন্ধকার। আওয়াজ কানে আসায় খাতা পেন্সিল রেখে ল্যাপটপটা হাতে নিল। অচেনা একটা আইডির সাথে আজকাল কথা হয় নাইমের। নাইমের এই আইডিটাও বানোয়াট। ভার্চুয়াল জগৎ একদম এড়িয়ে চলতে চায় নাইম, ভালো না গেলে তার। সময়গুলো রেসে লাগা ঘোড়ার মতো ছুটে চলতে থাকে ছোট্ট এই জগৎটায়। এটা থেকে একটু বাইরে তাকালেই বোঝা যায় চলে যাওয়ার দিনটা থেকে আরও অনেক কিছু পাওয়ার ছিল। মেলটায় চোখ বলিয়ে ঠোঁটে হাসি ফুটল নাইমের। দ্রুত আঙুল চালালো। কথায় আছে না, সব কিছুই নিজেকে সরিয়ে নিয়ে চলে যায়, তবুও যায় না, একটা মায়া ফেলে রাখে। যতক্ষণ সাথে থাকে সেই মায়া একদম আমাদের চোখেই পড়ে না। আচ্ছা তাই এই যে আমার আর তোমার কথা হয়, এর মাঝে কোনো মায়া তুমি দেখতে পাও না? যেদিন হারিয়ে যাব সেদিন মায়াটা চোখে পড়বে। ওপাশ থেকে আসা উত্তরের ফের মুচকি হাসলো নাইম। উত্তরে নিজেই প্রশ্ন ছুঁড়ে দিল, হারিয়ে যাবে নাকি? কেন, হারিয়ে যাওয়াটা কি খুব অনুচিত? নাইম চিন্তায় পড়ে গেল। হারিয়ে যেতে তো সকলেরই ইচ্ছা করে। মাঝে মাঝে নাইম স্বপ্ন দেখে জ্যোৎস্নায় চাদর গায়ে জড়িয়ে সে শুধু এলোমেলো পায়ে পথে হাঁটবে। মাঝে মাঝে কোনো বনফুলের গন্ধ শুঁকে দেখবে। পাহাড়ি ফুলের রঙের তার ক্যানভাস সাজাবে খুব করে। ভোরের শিশির পায়ে মাখিয়ে আবার হাঁটবে, কেবল হাঁটবে। কোনটা উচিত কোনটা অনুচিত তা কি আদৌ আমরা জানি? খালি চোখে সব কিছুই বড় ঝাপসা। ওপাশ থেকে কোনো উত্তর এলো না। ঘুমিয়ে পড়েছে বোধহয় মেয়েটা। রাত তো কম হয়নি। নাইমের নিজেরই চোখ ঢুলছে। ঘড়ির কাঁটা বলছে রাত 2টো বাজবে কিছুক্ষণ পরই। এবার কড়া লিকার খেয়ে পড়তে বসতে যেতে হবে। হাফ ইয়ারলির আর বাকি নেই বেশি দিন। কলেজ থেকে রোজ রোজ কেবল চাপ বাড়ছে। নাইম উঠে গিয়ে বারান্দার দরজা খুলল। শাহিন এক মনে গুনগুন করে পড়ছে। স্কুলে থাকাকালীন এতটা সিরিয়াস কখনোই ছিল না ছেলেটা। কেমন সতেজ প্রাণ ছিল। লিকার খাবি? শাহিনের কাঁধে হাত রেখে বলল নাইম। যদি তুই খাস তবে আমাকে 1 মগ দিতে পারিস। আমার জন্য শুধু শুধু গ্যাস খরচ করতে হবে না। বইয়ে চোখ রেখেই বলল শাহিন। আমিও খাবো, দাঁড়া করে আনি। নাইমদের এই বাসাটায় লাইনের গ্যাস এখনও পৌঁছায়নি। সিলিন্ডারে ভরা গ্যাস আনতে হয় প্রতি মাসে। চুলা ধরিয়ে 2 মগ চা করে ফের বারান্দায় গেল নাইম। শাহিনের দিকে কাপ এগিয়ে দিয়ে বলল, গরম কিন্তু খুব, সাবধানে, বলে সামনে একটা টুল টেনে বসে বলল, আজকে টিউশনিতে গেলি না? না যাব না আর। লিকারে চুমুক দিয়ে বইয়ের মাঝে আঙুল দিয়ে বইটা বন্ধ করে বলল শাহিন। কেন যাবি না?
আরে, স্টুডেন্টের বাবা গতকাল খুব উল্টাপাল্টা কথা বলছিল। মেয়ে মাত্র ক্লাস 8-এ আছে, আমাকে জাপটে ধরেছে। এখন তো তুমি খুব ছোট বাবা, আমার মেয়েও। তুমি পড়াশোনা শেষ করো, চাকরি বাকরি করবে, তারপর তো বিয়ে নিয়েও ভাববে। আরও হেনতেন কথা। লোকটার লক্ষণও ভালো না। নাইম শব্দ করে হেসে নিল কিছুক্ষণ, তারপর শব্দ করে লিকারে চুমুক দিয়ে বলল, সামথিং ইজ ফিশি। তোকে জামাই হিসেবে মনে ধরে যায়নি তো? বাঙালিদের মেন্টালিটি চিরকাল ওই এক জায়গাতেই আটকে থাকবে। কোথায় মেয়ের ফিউচার নিয়ে ভাববে, ক্যারিয়ার নিয়ে ভাববে, এখন থেকেই বিয়ের জন্য ছোপ করছে। বন্ধ কি বল? মেয়েটাকে তো আমি দেখেছি একদিন, এমনিতেই চেহারাটা কেমন বউ বউ ভাব। হ্যাঁ বলে দে। শাহিন উঠে দাঁড়ালো। তাদের বাসাটা একদম বড় রাস্তার ধার ঘেঁষে। এত রাতেও কিছু রিক্সা টেম্পো হর্ন টিপে এগিয়ে যাচ্ছে। পাশের জংলা ঝোপ থেকে টানা ঝিঁঝি পোকার আওয়াজ ভেসে আসছে। সনসনিয়া ঝাপসা বাতাস খেলছে। গ্রিলে হাত ঠেকিয়ে শাহিন বলল, বিয়েতে বিশ্বাস করিস তুই? 3 কবুলে সত্যি সত্যি কি এক হওয়া যায়? করি, বিয়েতে আমি বিশ্বাস করি। কমিটমেন্টটা খুব দরকার। নাইম শাহিনের পাশে দাঁড়িয়ে বলল, আমি করি না। আমি বিশ্বাস করি মানুষটাকে বুঝতে পারাটাই হয়তো এনাফ। নিজের মনকে জোর করে একটা কমিটমেন্ট জড়িয়ে লাভ কি? নাইম কোনোদিন এতটা ভেবে দেখেনি। বাবা মায়ের ঝগড়া হতো, সে তো সব ঘরেই হয়। বাবার অল্প টাকার সেল বিজনেসের চাকরিতে তাদের 2 ভাইয়ের খরচ চালাতে খানিকটা হিমশিমই খেতেন বাবা মা। অভাবে স্বভাব নষ্ট বলে একটা কথা আছে, তাদেরও তাই হলো। ঘরের মধ্যে সারাদিন চলতো হইচই আর চেঁচামেচি হুটোপুটি। বিশ্রী ভঙ্গিতে ঝগড়াও চলতো বাবা মার মধ্যে রোজ রোজ। তবু নাইম জানে ভালোবাসা ঠিকই ছিল কোনো একটা জায়গায়। তারা কথা দিয়েছে দুজন দুজনকে। তাই তো এত মারমুখো ঝগড়ার পরও দিন শেষে একলা খেতে বসতো না দুজনের একজনও। কমিটমেন্টের প্রয়োজন আছে, একা একা পথ চলা এতটাও সহজ না। তুই একা চলতে পারবি? নাইম প্রশ্ন ছুড়ে দিল শাহিনকে। পারা না পারা পুরোটা আমার হাতে, অভ্যেস করে নিলেই হয়। পথে চলতে চলতে যদি সত্যি করে কারো মন বুঝে ফেলি, সেটা অন্য ব্যাপার।